আমার মা চলে যাওয়ার পর আমার কাছে মনে হয় আমার সুখটাও যেন আমার কাছে অপরিচিত হয়ে গেছে। কারণ সুখের সবচেয়ে সুন্দর অংশটাই ছিল আমার মা। আগের মতো আমার জীবনে অনেক আনন্দই আসে, ভালো খবর আসে, উৎসব আসে, তারপরেও কোথাও না কিছু একটা অপূর্ণ থেকে যায়। সব পাওয়ার মধ্যে কেমন জানি একটা না পাওয়ার হাহাকার থেকে যায়। যেই মানুষটার কাছে সব সুখ দুঃখের গল্প করতাম, কোনো কিছু হলেই আগে মাকে ফোন দিতাম, ভালো হোক মন্দ হোক মাকে ফোন দিলে মনে হতো আমার ভালো লাগাগুলো অনেক ভালো লাগে আর খারাপ লাগাগুলোও আমার ভালো লাগায় পরিণত হতো। আমার আম্মা না সব সময় আমাকে একটা কথা বলতো, মা গো তুমি মানুষের জন্য করবা, তোমার জন্য আল্লাহ করবে। আমার মায়ের দেখানো পথেই তো আমি চলছি, তারপরেও কেন মানুষের কাছ থেকে এত কষ্ট পেতে হয়? মানুষকে আপন ভেবে আর কত ঠকতে হবে আমাকে? আমি না এখন আর মানুষকে দোষী না, নিজেকে দোষী। আমার কাছে মনে হয় আমি একটা বোকা। বোকা দেখেই আমি বারে বারে ঠকি, বারে বারে নির্লজ্জের মতো আবারও বিশ্বাস করি মানুষকে। সকাল সকাল কিছু কথা আর ধোয়া ওঠা 2 কাপ চা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম। এখন কিন্তু খুব সকালবেলা, আজকে সকাল 7টায় আর্জেন্টিনার খেলা আছে, তাই আমরা সকাল সকাল উঠে গিয়েছি। এখন চাটা খেয়ে ঘুমের রেস্টটা একটু কাটিয়ে তারপরে খেলা দেখা শুরু করব। বেবি আসো আসো, ইমো কাম কাম কাম। গেছে গানা আর কি ওরা 2 গোল দিতে পারবো? আচ্ছা মনে 2 মিনিট। Well, he was the talk of the town, Lautaro Martinez, for his sublime ball that won the game against... আমি আর আমার ছেলে আর্জেন্টিনার খেলা দেখছিলাম, আর আমাদের সাথে তো ছিল হিমু। হিমু তো আমার সাথে থাকবেই, কারণ আমি আছি যেখানে হিমু আছে সেখানে। এই যে দেখেন কত সুন্দর করে একদম বেডের সামনে বসে সে কিন্তু খেলা দেখছিল। সে এমনভাবে খেলাটা উপভোগ করছিল, মনে হচ্ছিল সে যেন অনেক কিছুই বুঝছে। আমি আবার তাকে যখন ক্যামেরায় ক্যাপচার করছিলাম, সে তখন আবার বোকা বোকা ভাব করে আমার ক্যামেরার দিকেও তাকাচ্ছিল। আপনাদেরকে কিন্তু আমি পুরাটাই শেয়ার করছি, আপনারাই দেখে বুঝবেন যে সে আসলে কতটা চালাক। এই যে দেখেন, খেলা শেষ করে সোজা চলে এলাম কিচেনে। প্রথমে ব্রেকফাস্ট রেডি করব, তারপরে দুপুরের রান্নাটাও একসাথে শেষ করে তারপরে কিচেন থেকে বের হব। এখানে আমার হাজব্যান্ডের জন্য রুটি সেঁকে নিয়েছি আর 2টা ডিম ভেজে নিয়েছি। ওর বাবাকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ওর বাবা হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর আইমানের জন্য হচ্ছে নুডলস রান্না করছি, ও রুটি খাবে না। আটার রুটিটা দেখা যায় আমার 2টা বাচ্চার একটা বাচ্চাও বেশি খেতে চায় না। এই হচ্ছে বাবুর নাস্তা রেডি। নুডলস রান্না করেছি, 2টা ডিম পোস্ট করে দিয়েছি, সাথে হচ্ছে চিকেন স্ট্রিপস ভেজে দিয়েছি। আমি নাস্তা রেডি করতে করতে আমার কাজের খালাও চলে এসেছে, হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিচ্ছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টিতে আমার কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে আমার নতুন বাড়ির, আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় আমি সব রান্নাবান্না শেষ করে ফেললাম। রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে আবারও ক্যামেরাটা অন করলাম। একটানা কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানুষ কিন্তু একদম ঘরবন্দি। আর এই তো এখানে হচ্ছে হিমুর চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। হিমুর চিকেনটাও ছিল না, মিস্ত্রিদেরকে দিয়ে টুকটাক এটা সেটা বাজার আনিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি হচ্ছে একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। কোনো রকম বাজার নেই ঘরে, সবজি বা শাক কিচ্ছু নেই, মাছও নেই, তাই শুধু একটা তরকারি রান্না করে নিলাম, মুরগির মাংস। আর মুরগির মাংস হলে তো আমার আর কোনো টেনশন নেই, কারণ আমার ছেলে খাবার নিয়ে আর কোনো ঝামেলা করে না, সেজন্য খুব একটা বাজার নেই বলে টেনশনও করছিলাম না। ওর খাবারটা নিয়েই বেশি টেনশন করি। হিমুর চিকেন না থাকলে যেরকম মনটার মধ্যে অস্থির অস্থির লাগে, ঠিক তেমনি হচ্ছে আমার ছেলের পছন্দ মতো খাবার রান্না করতে না পারলেও কিন্তু আমার সেরকমটাই লাগে যে বাচ্চারা খেতে পারবে না।
আমাদের বড়দের নিয়ে তো আসলে ওরকম কোনো মাথা ব্যথা নেই। আর ওর বাবার হচ্ছে যা দেয় তা দিয়েই খাবে, কোনো রকম ঝামেলা করবে না। তবে মুরগির মাংসটার সাথে একটু ডাল রান্না করলে খুশি হতো, তো ডালটাও নেই ঘরে, সেজন্য ডালটা রান্না করতে পারলাম না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজ গুছিয়ে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এদিক থেকে হচ্ছে ডিম দিয়ে গেছে, ডিমগুলো এখনও আমি ক্লিন করতে পারিনি, এমনিতেই রেখে দিয়েছি। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম জানলা লাগিয়ে কাজ করতে হচ্ছে। এখন দেখলাম যে একটু বৃষ্টিটা কমেছে, গুড়ি গুড়ি পড়ছে, তো জানলাটা একটু খুলে দিলাম। আমরা একজনের কাছ থেকে ডিম নেই, তো তাকে বললেই হচ্ছে সে ডিমগুলো বাসায় দিয়ে যায়, ডিমটা বাজার থেকে আনতে হয় না। তো গতকালকে ডিম শেষ হয়ে যাওয়ার পর রাতের বেলায় ওই ভাইটা এসেছিল, বললাম যে ভাই আমাদের ডিম শেষ, ডিম দিয়ে যেন। তো ডিম দিয়ে গেছে সকালবেলা, আমি ডিমগুলো ক্লিন করতে পারিনি। এখন অলরেডি 2টার মতো বেজে গিয়েছে, এখন আর ডিম ক্লিন করার সময়ও নেই। গোসল নামাজ সব কিছু শেষ করে তারপরে হচ্ছে আমি ডিমগুলো ক্লিন করব। যারা আমাকে দেখা শুরু করেছেন এখনও পর্যন্ত আমার সাথেই ধৈর্য ধরে আছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন। রান্না শেষে কিন্তু আমি পুরো কিচেনটা ক্লিন করে নিলাম, একদম মনের মতো করে। আগে যেরকম উত্তরায় থাকতে সব কিছু সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখতাম, সেই রকম একটা ফিল নিয়েই কিন্তু এখন আমি আমার নতুন এই রান্নাঘরে কাজ করছি। আজকের ভিডিওতে আমি আমার আপুদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আপু বলেছেন আপু ডিপ ফ্রিজ কিনতে চান, আমার ফ্রিজের ডিটেলস যেন একটু বলি, ওনার জন্য একটু উপকার হবে। তো আমার ফ্রিজটা কত লিটার এটা উনি জানতে চেয়েছেন। আমার ফ্রিজটা হচ্ছে 145 লিটার। আমার ফ্রিজটা কিন্তু খুব ছোট, অত বেশি বড় না, আমার জন্য এটাই পারফেক্ট। কারণ আমার বড় ডিপ ফ্রিজ পছন্দ না, আমার আগে একটা বড় ছিল, সেটাকে আমি চেঞ্জ করেই কিন্তু এটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে ট্রান্সটেক কোম্পানির। আর একজন জানতে চেয়েছেন আমার ফ্রিজটার সার্ভিস কেমন। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ফ্রিজের সার্ভিস অনেক ভালো। অনেক নতুন আপু ভাইয়া এবং আন্টি সোনামণিরাই আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন। আর আপনারা জানেন না আমি কোন এলাকা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, সেজন্য আমি আবারও বলে দিচ্ছি। আমি একটা শর্টসে কিন্তু বলেছিলাম যে আমি আছি গাজীপুর বোর্ড বাজারে, গাজীপুর বোর্ড বাজার বটতলা রোড, গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অপোজিটে আর কি এই বটতলা রোডটা। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি চিনেন তারা কিন্তু এটা চেনার কথা। খাওয়া দাওয়া শেষ করার পর অফ ক্যামেরায় আমি ডিমগুলো ওয়াশ করে নিয়েছি। ডিমগুলো কিন্তু ওয়াশ করে তারপরে ফ্রিজে রাখা উচিত। আমি কিন্তু সবসময় ডিম ওয়াশ করে ফ্রিজে রাখি। মাঝখানের কিছুটা সময় আছে দেখা গিয়েছে, যেমন তুলির বাসায় যখন আমি ছিলাম, মন মেজাজ ভালো না, বাড়ির কাজ করছি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে জীবনটাই একটা মানে গতি ছাড়া চলছিল। মনে হচ্ছিল কবে বাড়িতে উঠব, কবে নিজের বাড়িতে যাব, এরকমটা করে আমি অনেক কাজের ডিসিপ্লিন ছাড়া করে ফেলতাম। তো ডিমগুলো আমি অনেক সময় ওয়াশ না করেও তখন রেখে দিয়েছি, আসলে যেটা একদমই ঠিক না। আমরা যখন ডিমটা ভাজতে যাই বা ডিমটা যখন আমরা ফাটাই, ডিমের বাইরের ময়লাগুলো কিন্তু ডিমের সাথে চলে আসে, যেটা একদমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেজন্য আমাদের সবারই উচিত ডিমগুলো একটু পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ওয়াশ করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করা। তো আমি কিন্তু ডিমগুলো ওয়াশ করে নিয়েছি, এখন বক্সে বক্সে করে রেখে দিচ্ছি। আমার ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 3টা সিরামিকের পট দেখা যাচ্ছে। মাঝখানেরটা হচ্ছে বড় আর দুই পাশের দুইটা হচ্ছে ছোট। এই পটগুলো নিয়ে কিন্তু আমার অনেক কমেন্ট এসেছে, ইনবক্সে অনেকে মেসেজ দিচ্ছেন যে এই সিরামিকের পটটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এই পটটা আসলে আমার হাজব্যান্ড ইতালি থেকে নিয়ে এসেছে, এটা আমি কোনো বাংলাদেশের কোনো পেজ থেকে নিইনি।
আমার ব্রেড বক্সটা নিয়েও কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে। ব্রেড বক্সটা আমি কোন পেজ থেকে নিয়েছি, আবার দু একজন কমেন্ট করেছেন যে আপু তোমার ব্রেড বক্স দেখে আমরাও কিন্তু ক্রাফট পান্ডা থেকে ব্রেড বক্স কিনেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তা আমি কিন্তু ক্রাফট পান্ডা থেকে এই ব্রেড বক্সটা নিয়েছি, ডেলিভারি চার্জ সহ 2650 টাকা নিয়েছিল। আশা করি আমি আমার আপুদের টুকটাক প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি আজকের ভিডিওতে। ডিমগুলো এখন বক্সে রাখার পর ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। একজন আপু কমেন্ট করেছেন আমি সবসময় নেগেটিভ কমেন্টের উত্তর দেই, পজিটিভ কোনো কমেন্টের উত্তর দেই না। ভুল আপু। আপু আমি আপনাকে বলছি আপনি হয়তোবা আমার চ্যানেলে নতুন, নয়তোবা আপনি আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন না। আমি কিন্তু সব সময়ই আমার সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগই আমি কমেন্টের সাথে সাথে উত্তর দিয়ে দিই, যেগুলো আমি মনে করি ভিডিওতে দেওয়া প্রয়োজন সেগুলো ভিডিওতে দিয়ে দেই। সর্বনাশা টানা বৃষ্টিতে আমার নতুন বাড়ির কি ক্ষতি হলো আসেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার সামারসিবলের যে ইয়াটা আর কি সেটা। আর এই যে দেখেন পুরা ওয়ালটা কিন্তু আমার ভেঙে পড়ে গিয়েছে টানা এই এক সপ্তাহ বৃষ্টিতে। ইটগুলো উঠানো হয়েছে, কোনো রকম সাপোর্ট দেওয়া হয়েছে। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখলাম, রান্নাঘরের জানলা দিয়ে বাইরে তাকানোতেই আমি দেখি যে এরকম ওয়াল ভেঙে পড়ে গেছে। আমি তো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আমি মাথা ঘুরে পড়ে যাব, এরকম একটা অবস্থায় কি করব, কাকে ডাক দিব। কিছু সময়ের জন্য আমি জানি কেমন হয়ে গিয়েছিলাম। তারপর ওর বাবাকে ডেকে আনলাম, মানে আমি পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ বিল্ডিংই ভেঙে পড়ে গেল নাকি। অনেকেই জানতে চেয়েছেন আমার গ্যাসের সিলিন্ডারটা কোথায়। এই যে গ্যাসের সিলিন্ডারও কিন্তু বাইরেই ছিল, ভাগ্যিস ওই পাশের ওয়ালটুকু পড়েনি। আর এদিকে হচ্ছে কলম ছিল, সেজন্য এই ওয়ালটাও পড়েনি। তা না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। সামারসিবলের যে পাইপ টাইপ ছিল সেগুলো সহ পড়ে যেত। আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে। যেটুকু হয়েছে সেটাও অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু বড় ধরনের বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। পাইপ টাইপ সহ যদি পড়ে যেত তাহলে আমার অনেক বিরাট ক্ষতি হয়ে যেত। টানা এই সর্বনাশা বৃষ্টিতে কিন্তু এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমরা কিন্তু অনেক ভিটি বালি ফেলে আমাদের জায়গাটা অনেক উঁচা করেছি, প্রায় 32-35 গাড়ির মতো। আর নিচ থেকে তো মাটি উঠেছে। পাশের জমিটা কিন্তু অনেক গর্ত, বৃষ্টি হওয়াতে সেটাতে অনেক পানি জমেছিল। আমাদের উচিত ছিল আগেই একটু সাপোর্ট দেওয়া ওই দিকটাতে, আমরা সেটা করিনি। আর আমরা একটা বেয়াদব কন্ট্রাক্টর নিয়েছি, যে কন্ট্রাক্টরটা কোনো দিকে কোনো খেয়াল রাখে না। সে অলরেডি 5 লাখ টাকার মতো বেশি নিয়েছে। আর এই যে কাঠবাঁশগুলো দেখতে পাচ্ছেন কিভাবে নষ্ট করছে। এই কাঠবাঁশগুলো তো আর তার টাকায় কেনা না, সে কিভাবে কষ্ট লাগবে। এগুলো আমার টাকায় কেনা, এই জন্য তার কষ্ট লাগে না, তার মায়া লাগে না। মানুষকে মায়া করে যে কত নিজের ক্ষতি করেছি এই বাড়ি করতে এসে অনেক বুঝলাম। আমি যেরকম আমার হাজব্যান্ডও ঠিক সেই রকমই, সেও এরকম মানুষকে মায়া করে ফেলে আর নিজেদের ক্ষতি করি। তো বিকেলবেলা ছেলে কি খাবে, নাস্তা কি করবে সেটা নিয়ে একটু প্যারাপেরি করছিল। তো এখানে হচ্ছে আমি এই রোলগুলো ভেজে দিলাম। ভাজার পর বলছে মা ভেজিটেবল রোল আর কি, এগুলো বেশি একটা ভালো লাগছিল না, মানে পছন্দ করে খাচ্ছিল না। চিকেন রোল হলে হয়তো বা পছন্দ হতো। তো যাই হোক, আমি বললাম যে এখন থেকে নিজেই ঘরে টুকটাক এটা সেটা করে দেওয়ার চেষ্টা করব বাবা। এখন তো নিজের রান্নাঘরে এসেছি, আর সব কিছু হাতের কাছে থাকলে কিন্তু কাজও করতে সুবিধা হয়। ক্যাবিনেটটা হয়ে গেলে আমি সম্পূর্ণ মানে একদম রিল্যাক্স হব, সব কিছু হাতের কাছে পাবো যখন। এখন হচ্ছে রাত 8টার পর মিস্ত্রিদেরকে বিদায় দিলাম, ওদের হাজিরা দিয়ে বিদায় দিয়ে এখন ছাদে এলাম, একটু বসে আছি। ছাদে কিন্তু ভীষণ বাতাস লাগে। আমাকে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে, সবাই কিন্তু আমার ছাদটা অনেক বেশি পছন্দ করেছেন, সবাই আমার ছাদটার অনেক প্রশংসা করেছেন। আর আমাদের এই পাশটাতে হচ্ছে একটা বড় ফ্যাক্টরি আছে। আমরা যেহেতু গাজীপুরে থাকি, গাজীপুরের লোক, আমরা কিন্তু শিল্প এলাকার লোক, আমাদের কিন্তু অলিতে গলিতে শুধু ফ্যাক্টরি। আর আমার বাসার বাম পাশেই হচ্ছে এই বিশাল ফ্যাক্টরিটা। অনেকেই কমেন্ট করেছেন যে আপু এদিকে কি ভাড়া চলে। তো আমি একটু কমেন্টটা পড়ে হেসেছিলাম, তার কারণ হচ্ছে আমার বোন 6 লাখ টাকা ভাড়া পায়, ওর 4টা বাড়ি গার্মেন্টস থেকে আর কি। এদিকের মানুষের মূল ইনকামই হচ্ছে ঘর ভাড়া। এখানে এসে বুঝতে পারলাম এটা।
যেহেতু শিল্প এলাকা বুঝতেই পারেন এদিকে ভাড়াটিয়াদের চাপটা কেমন থাকতে পারে। দূর দূরান্ত থেকে এসে কিন্তু এই গাজীপুরে মানুষ চাকরি করে। আমাদের গাজীপুরে কিন্তু কোনো ফ্যাক্টরি নাই এমন না, সব ধরনের ফ্যাক্টরি এখানে পাওয়া যায়। টাকার ফ্যাক্টরি থেকে শুরু করে অস্ত্রের ফ্যাক্টরি, মেডিসিনের ফ্যাক্টরি, সব ধরনের ফ্যাক্টরি কিন্তু আমাদের এই গাজীপুরেই অবস্থিত। আপনাদেরকে একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু কবুতরের এই খাঁচার ভিতরে ঢুকলাম। অনেকেই প্রশ্নটা করেছেন যে কবুতরের ডিম পাড়ার ব্যবস্থা কোথায়। এখন কিন্তু আমরা ডিম নিচ্ছি না, মানে বাচ্চা নিব না কবুতরের, তাই আমরা হচ্ছে ছেলে কবুতর আর মেয়ে কবুতর মানে নর আর মাদিগুলো আলাদা আলাদা রেখেছি। আর উপরে যেই ছোট ছোট খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য বা বাচ্চা নেওয়ার জন্য। এই যে এখানে কিন্তু অনেকগুলো খাঁচা আছে ডিম পাড়া, মানে ডিম যখন পারবে তখন এই খাঁচাগুলোতে রাখা হবে আর বাচ্চা যখন নেওয়া হবে। বর্ষাকালে আমরা কবুতরের বাচ্চা নিচ্ছি না, এজন্য আমরা নর মাদিগুলো আলাদা রেখেছি। এখানে শুধু এক জোড়া কবুতর আছে, ডিম পেড়েছিল, তুলির বাসায় থাকতেই ডিমটা পেড়েছিল, বাচ্চা হয়েছে। তো এই যে এই ঘরটাতে তাদেরকে রাখা হয়েছে, বাচ্চা সহ এক জোড়া কবুতরই শুধু আছে। তো আশা করি সবাই সবার উত্তরটা পেয়ে গেছেন। অনেকেই বিষয়টা জানতে চেয়েছেন যে আপু কবুতরের ডিম পাড়ার ব্যবস্থা কোথায় বা কবুতর ডিম পারবে কোথায়। এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলোতেই কিন্তু কবুতর যখন ডিম পারবে তাদেরকে আলাদা করে রাখা হবে। আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, ভাইয়ারা সবাই কিন্তু এখন আমার কাছ থেকে রেগুলার ভিডিও চাচ্ছেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদের মাঝে রেগুলার ভিডিও শেয়ার করার জন্য। এরপরেও একটু দেরি হয়ে যায়, দেখা যায় যে মিস্ত্রিরা কাজ করে, হোল করে, মানে বিভিন্ন ধরনের শব্দ হয়, দিনের বেলায় ভয়েস দিতে পারি না, রাতে আবার আইমানের পড়া থাকে, মানে সব কিছু মিলিয়ে জিলিয়ে না একটু দেরি হয়ে যায়। আশা করছি সবাই ব্যাপারটা বুঝতে পারবেন। আর অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, ইনবক্স করছেন, কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন, আমার সাথে দেখা করতে চান, আমার বাড়িতে আসতে চান। আমি বাড়িটা আরেকটু গুছিয়ে নেই, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব। এতে করে কেউ কিছু মনে করবেন না, খারাপভাবে নেবেন না ব্যাপারটা। আমার ছাদের এই সাইডটাতে কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি, আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম। একজন আপু কমেন্ট করেছিলেন কৃষ্ণচূড়া গাছের ডিটেলস বলতে। আসলে কৃষ্ণচূড়া গাছের কি ডিটেলস আপনি জানতে চাচ্ছেন সেটাও আমি বুঝিনি, আর আমার হাজব্যান্ডের কাছ থেকে জেনে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই সাইডটাতে কিন্তু একটা এই লাইট লাগানো হয়েছে, এই সাইডের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আমার ইচ্ছা করছে এখানে একটা মাটির চুলার ব্যবস্থা করি, যদিও আমি মাটির চুলায় মানে চুলা জ্বালাতে পারি না। আগের বাসায় থাকতে মানে উত্তরাতে থাকতে আরিফ মানে আমার যে দারোয়ানটা ছিল সে আমাকে চুলা জ্বালানোর ব্যাপারে অনেক বেশি হেল্প করতো। আমি সবসময় চুলা জ্বালানোর কথা মনে পড়লে আরিফকে মিস করি। তো যাই হোক, এখানে মাটির চুলা রাখবো কিনা জানি না, তবে ওর বাবা বলছে যে ওই পাশে নাকি মুরগি পালবে। তো যাই হোক, মুরগি পালি আর ছাগল পালি ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করবই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু পরবর্তী একটা কন্টেন্ট আমাকে তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।